This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এতক্ষণ পর্যন্ত আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, এবার একটু অন্য খবরের দিকে নজর রাখতে হচ্ছে লিমা। তার কারণ আধ্যাত্মিকতায় এবার পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের সময় সবথেকে বেশি সরব হয়েছিলেন কার্তিক মহারাজ, আর তাকেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটি প্রকাশ্য সভা থেকে হুমায়ুন কবির একবারে সরাসরি কার্তিক মহারাজকে জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা প্রচারে এসে সংখ্যালঘুদের চাপে তৃণমূলের বিরুদ্ধে সাধু সন্তদের অপমানের অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। কি এখানে ঠিক মানে বক্তব্যটা হুমায়ুন কবিরের কি উঠে আসছে? হুমায়ুন কবির তিনি ভারত সেবাশ্রম সংঘের প্রশংসা করলেও আর তিনি বলছেন যে এই পুরস্কারের জন্য অর্থাৎ পদ্মশ্রীর জন্য স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ আদৌ যোগ্য কিনা সেই প্রশ্ন তিনি তুলছেন। এবং দিন কয়েক আগে আমরা দেখেছিলাম যে হুমায়ুন কবির মুর্শিদাবাদে ওয়াকফ বিল সংক্রান্ত একটি সভায় বক্তৃতা করতে গিয়ে তিনি স্পষ্টই বলেছিলেন তিনি এসপি যখন ছিলেন তখন কার্তিক মহারাজকে তিনি ডেকেছিলেন, কিন্তু ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দেবেন এই ভয়তে কার্তিক মহারাজ আসেননি। এবং সেক্ষেত্রে তিনি ক্রিমিনালদের প্রসঙ্গ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ক্রিমিনালদের ক্ষেত্রে তিনি কখনো এসপি থাকাকালীন পুলিশ অফিসার থাকাকালীন রিয়াত করেননি। সেই হুমায়ুন কবিরই কার্তিক মহারাজের পদ্মশ্রী পাওয়া নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন। যদিও এই গোটা বিষয়টির ক্ষেত্রে বিজেপির তরফ থেকে কড়া প্রতিক্রিয়া আসছে, তার কারণ সুভাষ সরকার, দিলীপ ঘোষরা এটা স্পষ্ট করে দিচ্ছেন যে হুমায়ুন কবির তিনি কি করে এই পুরস্কার কারা পাবেন কারা পাবেন না সেটা তিনি কি করে ঠিক করতে পারেন। দিলীপ ঘোষ আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে বাংলায় যে সমস্ত পুরস্কার দেওয়া হয় অর্থাৎ বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, সেই সমস্ত কিন্তু সমাজ বিরোধীরা পান। সেক্ষেত্রে থাকো সঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কার্তিক মহারাজকে নিয়ে ঠিক কি বলেছেন আপনাদের একবার আগে শোনাই। যারা ঠিক মনে করেছেন তারা দিয়েছেন। আমি যেভাবে ওনাকে দেখি আর কি পাওয়ার কথা না পেয়েছে, মানদণ্ড সত্যি আমি বুঝিনি। বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে তিনি কী কাজ করেছেন আমি জানি না, আমার বলা। আধ্যাত্মিকতা এবার পদ্মশ্রী পাচ্ছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ বা কার্তিক মহারাজ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের সময় সবথেকে বেশি সরব হয়েছিলেন কার্তিক মহারাজ, আর তাকে জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাল্টা প্রচারে এসে সংখ্যালঘুদের চাপে তৃণমূলের বিরুদ্ধে সাধু সন্তদের অপমানের অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে একটা জটিলতা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। হুমায়ুন কবিরের সমস্যার জায়গাটা কোথায়? যদি আধ্যাত্মিকতায় পদ্মশ্রী পুরস্কার পান ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ, তাঁর সমস্যার জায়গাটা কোথায়? দেখো, তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, ফলে তার কোথায় সমস্যা, কি সমস্যা তার উত্তর হয়তো তিনি দিতে পারবেন। তবে মুর্শিদাবাদে তিনি দীর্ঘদিন পুলিশ অফিসার হিসাবে কাজকর্ম করেছিলেন এবং কোথাও রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় যে হুমায়ুন কবির তিনি তার মতো করে কোথাও হয়তো ঘর গোছাচ্ছেন। সেই জায়গা থেকে এই ধরনের মন্তব্য কিনা তা নিয়ে চর্চা হচ্ছে। যদিও ব্যক্তি কার্তিক মহারাজ সম্পর্কে তার আক্রমণ থাকলেও কার্তিক মহারাজ যে ভারত সেবাশ্রম সংঘ থেকে বিলং করেন, সেই ভারত সেবাশ্রম সংঘের ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে তার প্রশংসা তিনি করছেন। কিন্তু ব্যক্তি কার্তিক মহারাজকে তিনি আক্রমণ করছেন। কেন এই আক্রমণ তার উত্তর তিনি দিতে পারবেন। যদিও একটু পিছিয়ে গেলে যে কথা বলছিলাম যে হুমায়ুন কবিরের যুক্তি যে তিনি যখন এসপি ছিলেন সেই সময় এই বিভিন্ন এলাকার ক্ষেত্রে কার্তিক মহারাজরাও নাকি বিভিন্ন সমস্যা তৈরি করতেন, অন্তত তেমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। হয়তো সেই সমস্ত জায়গা থেকে কথা বলছেন,
কিন্তু কোথাও গিয়ে হুমায়ুন কবিররা যে অভিযোগ করেন যে বিভাজনের রাজনীতি, বেলডাঙ্গার ক্ষেত্রে এই কার্তিক মহারাজ তিনি সাম্প্রদায়িক রাজনীতি করেছিলেন, এই অভিযোগ করছেন। পাল্টা বিজেপিও কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধেও ঠিক একই রকম অভিযোগ তারা করছে যে কোথাও গিয়ে রাজনৈতিক মহলে যে চর্চা চলছে তা হলো যে কোথাও গিয়ে হয়তো বিভাজনের রাজনীতির ক্ষেত্রে হুমায়ুন কবিররাও প্রাধান্য দিচ্ছে। সেই জন্যে বেছে বেছে যে নজনের তালিকা রয়েছে, এই বাংলা থেকে যে নজন বঙ্গ সন্তান তারা এখানে পুরস্কার পেয়েছেন, পদ্ম পুরস্কার পেয়েছেন, সেক্ষেত্রে শুধুমাত্র কার্তিক মহারাজের প্রসঙ্গই তারা তুলে আনছেন। কোথাও গিয়ে কার্তিক মহারাজ হয়তো মাথা ব্যথার কারণ হয়েছে এ রাজ্যের ক্ষেত্রে, তার কারণ খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভোট প্রচারের সময় কার্তিক মহারাজকে অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ প্রদীপ্ত। ভরতপুরের বিধায়ক এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অপর হুমায়ুন কবির। এই যে আধ্যাত্মিকতায় কার্তিক মহারাজকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ডেবরার তৃণমূল বিধায়ক তিনি আবারও সেই বিতর্কিত মন্তব্য করেছেন এবং আপনারা জানেন যে আগেও কিন্তু তিনি জঙ্গির সঙ্গে তুলনা করেছিলেন কার্তিক মহারাজকে। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, কার্তিক মহারাজ জি অনেক একটা সন্ন্যাসী মানুষ। উনি অনেক দিন থেকেই ভারত সেবাশ্রম বেলডাঙ্গায় যে ওনাদের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে কর্মরত আছেন বা মানুষের সেবায় কাজ করেন। কাজেই ভারতবর্ষের সরকার তিনাকে পদ্মশ্রীতে ঘোষিত করেছেন বা পদ্মশ্রী দেওয়ার জন্য মনোনীত করেছেন। এটা আমাদের মুর্শিদাবাদবাসী হিসাবে আমরা খুশি, কারণ তিনি যাতে আরো বেশি বেশি করে মানুষের সেবায় নিয়োজিত থাকেন বা জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করেন, এটাই বলবো। কারণ আমাদের জেলার উনি ছাড়াও আরেকজন পেয়েছেন, অরিজিৎ সিং গায়ক। তাহলে কার্তিক মহারাজকে জঙ্গি মনে করেন না, তাই তো? না না, মোটেই না। উনি জঙ্গিপনার কি করেন? জঙ্গি তো যাকে তাকে বলা যায় না, আখ্যা দেওয়া যায় না। কারোর সঙ্গে আমার কোনো কারণে মতবিরোধ থাকতে পারে, সেটা তাকে সেই ধরনের তার ক্লিয়ারিফিকেশন দেব। কারণ উনি জঙ্গি বলাটা খুবই অবিবেচকের মতো কাজ হবে। কারণ উনাকে আমরা অনেক দিন থেকেই চিনি। আমি অন্ততপক্ষে 40 বছর ধরে ওনাকে দেখছি। উনি বেলডাঙ্গায় মানুষের কল্যাণে কাজ করেন। কখনো কখনো তিনি ইমোশনালি তার সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে তারা দাবি করে, সেখানে আপনি কেন বলছেন যে আপনি জঙ্গি মনে করেন না, কিন্তু আরেক হুমায়ুন কবির যে বলছে সেই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। বলছেন উনি এখানে অ্যাডমিনিস্ট্রেশনে যখন ছিলেন, পুলিশ সুপার ছিলেন, 2012-13 সালে উনি এই জেলায় পুলিশ সুপার ছিলেন। ডেবরার বর্তমান বিধায়ক এক্স আইপিএস। উনি তো তখন এই কার্তিক মহারাজ, অধীর বাবু এনাদের সঙ্গে খুব ভালো সখ্যতা রেখে চলতেন। তো হঠাৎ করে উনি কেন বলছেন এটা আমার বোধগম্য হচ্ছে না। আমি এর সঙ্গে একমত নই। আমি কার্তিক মহারাজকে ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। আমরা ভরতপুরের বিধায়কের সঙ্গে কথা বললাম, হুমায়ুন কবির বললেন, তার মতামত জানালেন। এই বিষয়ে বিজেপির তরফ থেকেও আমরা প্রতিক্রিয়া পাচ্ছি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার কি বলছেন শুনবো। কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাবে না তো কে পাবে? উনি আধ্যাত্মিকতায়, উনি সমাজ সংস্কারে, সেবায়, সমস্ত কিছুতে এবং হিন্দুত্বের যে বোধ, সেই বোধকে জাগ্রত করা, সমস্ত হিন্দু মানুষকে তাদেরকে নিজেদের যে সংস্কৃতি সেই সম্পর্কে গৌরবান্বিত করার যে মনোভাব সমাজে উনি জাগিয়ে তুলেছেন। হুমায়ুন কবির বলছেন তিনি পদ্ম পুরস্কার পাওয়ার যোগ্য নন। হুমায়ুন কবির কে? উনি কি কোনো সামাজিক নেতা? উনি একজন ইসলাম ধর্মাবলম্বী একজন বিধায়ক, আর যিনি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে এই সমস্ত কথা বলে যাচ্ছেন। কাজে এর থেকে আমাদের বোঝা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী।
যে বিরোধীরা কেউ কেউ বলছে যে বিজেপি ঘনিষ্ঠ হওয়ার কারণে এই পদ্মশ্রী। সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়, এটা কারণটা হচ্ছে যে এই বিগত বছরগুলি তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তো তারা এটাকে ওয়াচ করেছেন, তারা লক্ষ্য করেছেন, দেখেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, তারা চিন্তা ভাবনা করেছেন নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ। নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন যে তিনি আমার নাম আরও ব্যাপক আকারে প্রচার করেছেন, তারপরে দিল্লিতে প্রাইম মিনিস্টার আমার নাম উচ্চারণ করেছেন। এটা তো একটা বড় প্রাপ্তি। এখন যার যার ভাব তার তার লাভ, যার যার দৃষ্টি সেইভাবে তিনি ব্যাখ্যা করবেন। পুরস্কার তো তৃণমূলের নেতারা তো সব দিকে ম্যানেজ করে রাখে। ভারত সেবাশ্রমের সঙ্গে সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সংস্থার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না। তাই স্বাভাবিকভাবেই এই পদ্ম পুরস্কার দেওয়া নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পদ্ম পুরস্কারটাকেও পলিটিসাইজেশন করা হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে। কাছের লোক পাবে যারা এই ভাবাদর্শে, আরএসএস এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে, তাদের জন্য পুরস্কার, আর বাকি যারা বিরোধিতা করে তাদের জন্য তিরস্কার। প্রতিবাদ করলে তিরস্কার, আর সরকারের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ বললে, সরকারের তোষামদি করলে পুরস্কার। তোষামদের নাম পুরস্কার, অন্যায় বিরোধিতা করার নাম তিরস্কার। তাই গুরুত্ব থাকছে না এই পদ্ম পুরস্কারের, এটুকু বলতে পারি। বিগত কয়েকদিনে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি কিভাবে একের পর এক বাড়ি শহর কলকাতার বুকে হেলে পড়ছে। আমরা দেখেছি বা কখনো বাঘাযতীন, কখনো কামারহাটি, ট্যাংরার ক্রিস্টোফার রোড, কখনো বা অন্য কোথাও, যেভাবে একের পর এক বালি হেলে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবার কলকাতা পুরসভায় এবং রাজ্যের পুর নগর উন্নয়ন দফতর কিছু সিদ্ধান্ত নিয়েছে। বাড়ি নির্মাণের জন্য জারি করা হচ্ছে নয়া নির্দেশিকা। বহুতল তৈরিতে একাধিক বিষয় ছাড়পত্র নিতে হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্যের পুর নগর উন্নয়ন দফতর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া। দীক্ষা, খুব সুনির্দিষ্টভাবে জানতে চাইবো যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে? দেখো, এমনিতেও বিজ্ঞপ্তি নতুন করে জারি করা হলেও কিন্তু আগে থেকেই আমরা জানি সাধারণত রাস্তার ওপর, রাস্তা যদি সরু হয় সেখানে কিন্তু বিল্ডিং কখনোই G+4 বা G+5 বানানো যায় না, অর্থাৎ 20 ফুট রাস্তা না হলে। সেক্ষেত্রে আমরা যে জায়গাগুলো দেখেছিলাম, ট্যাংরার যে জায়গাতে আমি এখন অন্তত দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটাতে, সেটা হচ্ছে তোমার তপসিয়া থানার অন্তর্গত। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ি তৈরি রয়েছে সেটা হচ্ছে G+4 অর্থাৎ G+3 মানে 4 তলা বাড়ি, এবং সেখানে পাশাপাশি যে বাড়িটা রয়েছে সেটাও G+4, অথচ তার রাস্তার যদি আমি দৈর্ঘ্য দেখি সেখানে রাস্তা 10 ফুটও চওড়া নয়, অর্থাৎ যেখানে 20 ফুট সাধারণত চওড়া হয়, 20 ফুট চওড়ার ওপরেই সাধারণত স্যাংশন করা হয়ে থাকে G+4 বা G+3 ক্ষেত্রে। কিন্তু এখানে এই জায়গাগুলোতে ট্যাংরার বিশেষ করে, এটা আমি দাঁড়িয়ে রয়েছি 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেনে, সেখানে দুটো বাড়ি এতটাই ক্লোজ হয়ে গেছে যে সেখানে লোহার বিম দিয়ে দুটো বাড়িকে যাতে হেলে পড়েছে যে জায়গাটায়, সেখানে আটকে রাখতে হচ্ছে। আর সেই কারণেই খুদ মেয়র ভিরাত হাকিম এই জায়গাগুলো পরিদর্শন করেন এবং বলেন যে নতুন নয়া নির্দেশিকা নিয়ে আসবেন এবং সেখানে কতটা জায়গা ছাড় দিতে হবে এবং কতটা রাস্তা চওড়া হলে কত তলা বাড়ি তৈরি করা যাবে, সেই সমস্তগুলো দেখেই তবে বিল্ডিং প্ল্যান দেওয়া হবে। কিন্তু এগুলো আগে থেকেই ছিল। প্রশ্ন উঠছে তাহলে কি কোথাও নজরদারির অভাব ছিল? তার কারণ হচ্ছে এই যে নয়া নির্দেশিকা বলা হচ্ছে, এই নয়া নির্দেশিকা কিন্তু অনেক আগেই থেকেই ছিল আমরা জানি, কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই নির্দেশিকাগুলো পালন করা নেই। আমি যদি এই জায়গায় দেখতে পাই তাহলে কিন্তু দুটো বাড়ির মধ্যে কোথাও 4 ফুট মিনিমাম যে 4 ফুট ছাড় দেওয়ার কথা, সেই 4 ফুট ছাড়ও কিন্তু দেওয়া হয়নি। যদি পুরনো নির্দেশিকা অনুযায়ীও মানা হয়ে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে
পুরসভার যে যখন প্ল্যান স্যাংশন হয়ে থাকে বা যখন আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনাকে স্বাগত জানাই। অবশেষে বাড়ি নির্মাণে কিছু নয়া নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু আপনার কি মনে হয় সজল বাবু যে এরপর বেআইনি নির্মাণ বন্ধ হবে, এরপর জলাজমি ভরাট হবে না, বা আবার একটা হেলে পড়া বাড়ির ঘটনা ঘটবে না? আপনার মনে হয়? আমার তো মনে হয় হবে না। আপনার কি মনে হয়? আপনারও মনে হয় হবে না। আপনি জানেন সেটা, সবটা সব জায়গায় বলা সম্ভব নয়, জনতাও জানে সেটা। প্রত্যেকবার যখন এর আগে যখন গার্ডেন রিচ ভেঙে পড়েছিল তখন কিছু নতুন নির্দেশিকা এসেছিল। হ্যাঁ, যখন ওই বাঘাযতীনের ঘটনা ঘটে তখন কিছু নতুন নির্দেশিকা আছে। কি নির্দেশিকা? কোন নির্দেশিকা? আপনি কোন নির্দেশিকার বলে নতুন বাড়ি আপনার যাওয়ার সময় হয়ে গেছে, নতুন বাড়ি আর তৈরি করতে পারবেন না? 26-এ আপনাদের তল্পা গুটিয়ে বেরিয়ে যেতে হবে। এই যে তৃণমূলের যারা সরকারে যারা আছেন বা পৌরসভায় যারা আছেন, কিন্তু যে 10 বছর 15 বছরে লাগাতার 15 বছরের শহরের যে ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়েছেন, এই লক্ষ লক্ষ মানুষের নতুন করে কি ব্যবস্থা করবেন? ঠিক। অনেক ধন্যবাদ সজল বাবু। আমাদের সঙ্গে কথা বলছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। শহরের বুকে একের পর এক হেলে পড়া বাড়ি বেআইনি নির্মাণ রুখতে পদক্ষেপ রাজ্যের পুর নগরোন্নয়ন দফতর এবং কলকাতা পুরসভার। আমরা আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার কাছে। দীক্ষা, তুমি যে কথা বলছিলে, ইনফ্যাক্ট তুমি যেখানে দাঁড়িয়ে আছো, কিভাবে বিম দিয়ে দুটো বাড়িকে সোজা রাখার চেষ্টা হচ্ছে, সেই ছবিটা তুমি আমাদের সামনে তুলে ধরছিলে। একদমই দেখো, এই বাড়িটা যেটা রয়েছে, দুটো বাড়ি রয়েছে। 12 নম্বর যেটা আমি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর জানাকে আমি একটু দেখাতে বলবো, ছবিটা খুব স্পষ্ট হবে তাহলে দেখাতে পারলে, যে বাড়িটা কেমনভাবে রয়েছে। অর্থাৎ একটা বাড়ি আর একটা বাড়ির সঙ্গে সাধারণত আমরা জানি চারটা হচ্ছে 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লেন, ওয়ার্ড নাম্বার হচ্ছে 15, এখানে হচ্ছে তেপসিয়া থানার অন্তর্গত হচ্ছে, বোরো নম্বর হচ্ছে 7। সেই জায়গায় G+4 বিল্ডিং, অর্থাৎ যেটা 4 তলা, সেটার রাস্তার যদি দৈর্ঘ্য আমি ধরে থাকি ম্যাক্সিমাম 10 ফুট রাস্তা, সেখানে দুটো বাড়ির যেখানে মিনিমাম গ্যাপ দেওয়ার থাকার কথা 4 ফুট, সেখানে কোনো গ্যাপ নেই। ফলে যেটা হয়েছে যে যখন একটা বাড়ির ভিত তৈরি, এবং আমরা জানি যে এখনকার ভিতও কিন্তু খুব মানে যে সেইভাবে পোক্ত ভিত হয় না, যেটা আগের নিয়ম অনুযায়ী ভিত হতো, সেই ভিত না করার ফলে যখন একটা বাড়ি হয় তখন আরেকটা বাড়ি, যেটা আমরা ট্যাংরা সেদিন দেখেছিলাম ক্রিস্টোফার রোডের ক্ষেত্রে, যে একটা বাড়ি বহুদিন ধরে রয়েছে, অর্থাৎ 1.5-2 বছর ধরে রয়েছে, পাশে যখন নির্মীয়মান বাড়ি তৈরি হচ্ছে তখন যেটা আগের বাড়ি ছিল সেটা হেলে পড়েছে, সেখানেও কাজ বন্ধ করে রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পুরসভা যে বিল্ডিং দপ্তর থেকে রয়েছে, ডিজির দপ্তর থেকে রয়েছে, সেখানেও কিন্তু একটা এখানে অর্ডার এখানে গতকালকে তারিখে এখানে দিয়ে রেখে দেওয়া হয়েছে। এখানে 12 নম্বর লোকনাথ বোস গার্ডেন লোনে, যেখানে দেখা দেওয়া হয়েছে যে প্রিমাইসেস ওয়াজ ইম্প্যাক্টেড বাই দিস ডিপার্টমেন্ট অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট ইজ স্ট্যান্ডিং ইন ইনসিকিউর কন্ডিশন। ঠিক আছে, এবং এখানে ডিজি বিল্ডিং এর কপি করা হয়েছে। আর এখানে ডেটটা যদি আমি দেখি সেটা হচ্ছে 25/01/2025, অর্থাৎ গতকালকেই এটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং এর তরফ থেকে দিয়ে গেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র যে আমরা প্রথম দিন দেখেছি। আচ্ছা দেখে একটা কথা বলো, বহুতল করার জন্য তো পারমিশন আগেও নিতে হতো, এখন নতুন করে কি কোনো নিয়ম তৈরি হলো? তা তো নয়, শুধু আবার জানানো হচ্ছে। একদমই বহুতলের জন্য পারমিশন কিভাবে নিতে হবে, কত ফুট রাস্তা হলে কত প্ল্যান স্যাংশন হবে, মানে কত তলা পর্যন্ত বাড়ি তৈরি করতে পারবেন, সেই নিয়ম কিন্তু বহুদিনের নিয়ম, এটা কোনো নতুন নিয়ম নয়। কারণ রাস্তার ওপর ডিপেন্ড করে, রাস্তার চওড়ার উপরে ডিপেন্ড করে, কিন্তু সেই নিয়মটা যে মানতে হবে সেটা প্রমোটাররা ভুলে যাচ্ছেন, তাদেরকে আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরাও সংবাদ মাধ্যম হিসেবে তাদেরকে মনে করাচ্ছি যে এই ছবিটা যেন আর দেখতে না হয়, সেটা প্লিজ মাথায় রাখুন আপনারা। ফিরহাদ হাকিম কি বলেছেন শুনুন। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে, কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলোর দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার, আমরা দেখাশোনা করব এবং তৈরি করব। কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছেন তাদের দায়িত্ব, কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখার। আর সেকেন্ডলি হচ্ছে যে এরকম হেলে পড়া বাড়ি সারা ভারতবর্ষে অনেক আছে। হরিয়ানাতে একটা সংস্থা আছে যারা
তারা সারা ভারতবর্ষে এক্সপার্ট হচ্ছে হেলে পড়া এ ঠিক করা। শুধু এই বাড়ির সব শহরে কেন, যে কোনো জায়গায় বহুতলেই এরকম হেলে পড়া সমস্যা আছে। চয়নিকা 2 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো কিচ্ছু হচ্ছে না। ময়না তদন্ত হলো না উত্তরবঙ্গ মেডিকেলের মৃত প্রসূতির। প্রশাসনিক জটিলতা নাকি অন্য কিছু কারণ রয়েছে, এই প্রশ্নগুলো পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে। কিভাবে পারলৌকিকের ক্রিয়া হবে তা নিয়ে অকুল পাথারে পরিবার। ভাবুন তো সেই পরিবারের কথা, কি করবেন বুঝতেই পারছেন না। ময়না তদন্তে ভয়টা কিসের প্রশ্ন তুলছে বিরোধীরা। মুখে কুলু পেটেছে তৃণমূল নেতৃত্ব। কি কারণে মৃত্যু হয়েছে প্রসূতির তা জানতে প্রসূতির দেহের ময়না তদন্ত চেয়ে গত 2 দিন বিভিন্ন থানা ঘুরে বেড়ালেও তাদের অভিযোগপত্র জমা নিতেই গড়িমসি করেছে পুলিশ। শেষে শনিবার বেলায় জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তর অভিযোগ জমা নেয়। দীর্ঘ হয়রানির শিকার হয়ে এরপর প্রসূতির পরিবার যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, কিন্তু সেখানেও বিভিন্ন প্রশাসনিক জটিলতার সম্মুখীন হয় পরিবার। গতকাল হয়নি ময়না তদন্ত, আজ হবে কিনা তা স্পষ্ট জানানো হয়নি অভিযোগ পরিবারের। আর এই জায়গায় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলছে, ময়না তদন্ত করতে ভয় কিসের। এমন একটা চাপের মধ্যে আছি, এদিকটা সামলাবো কি এদিকটা সামলাবো কি ওদিকটা সামলাবো, মানে কোন দিক থেকে কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারতেছি না, এমন একটা পরিস্থিতির মধ্যে আছে। এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের সাথে এমনটা হচ্ছে। যত জায়গায় যেইভাবেই হোক বাধা সৃষ্টি করার একটা চেষ্টা চলছে সেই প্রথম থেকে, মানে যেখানে যেভাবে করা যায়। ডেড বডিটাও দিনের পর দিন ঝুলিয়ে যাচ্ছে। ওরা 20 স্যালাইনের কারণে রোগী মৃত্যু হয়েছে, বাজে ওষুধ দিয়েছে, এটাই যথেষ্ট নয়। সুতরাং কোনো একটা জায়গায়, রাজ্যের যে কোনো জায়গায় তাদের একটা মানসিকতা থাকতো যে একটু ভালো চিকিৎসা দিয়ে সুস্থ করি, তা করলো না। এটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত লুটেরাদের একটা কারবার চলছে প্রশাসন, দুজনেই। এই যে গাফিলতি হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করেছেন, তারা কি করলো? সেই তদন্ত কমিটি কেন স্পেশাল ট্রিটমেন্ট করালো না এই মহিলাকে? তার দুধের বাচ্চা তার মাকে হারালো। আর হিন্দু শাস্ত্র মতে 24 ঘন্টার মধ্যে দাহ কার্য করতে হয়। এবার দেখুন তার পোস্টমর্টম হচ্ছে না, গতকাল মারা গিয়েছে, সেখান থেকে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। সেখানে পুলিশ বলছে না জলপাইগুড়ি যাও, জলপাইগুড়ি আইসি বলছে না আমরা নেব না। সেই পরিবারকে যাতে হচ্ছে এসপি অফিসে। ভাবুন তো, এত বড় ঘটনা ঘটার পরে সেই পরিবারে কি করে নাজেহাল করা হচ্ছে, যাতে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায়, যাতে এই যে অভিযোগটা যেটা তাদের দোষ হচ্ছে সেটাকে ধামাচাপা দিয়ে তাদেরকে আটকানো যায়।